একজন দুইজন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্তত ৮ উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। গত এক বছরে সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। তবে এই প্রথম সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এমন গুরুতর অভিযোগ তুললেন সাবেক একজন সচিব। তার দাবি অনুযায়ী উপদেষ্টাদের দুর্নীতির কথা অধ্যাপক ইউনূস জানেন, তবে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য মন্ত্রিপরিষদ সচিব এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও আব্দুস সাত্তার যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সেমিনারে উপস্থিত সারা দেশের প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ঠিক ঠিক বলে সমর্থন দিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতা নিয়ে অন্তর্বর্তী সরকার কি পরিণত হয়েছে দুর্নীতির অভয়ারণ্যে? শুধু দুর্নীতি নয়, সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এমনকি ব্যক্তিগত কর্মকর্তা ও স্বজনদের স্বেচ্ছাচারের মতো গুরুতর অভিযোগেরও কোনো সুরাহা হতে দেখা যায়নি। উল্টো বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কায়েম হয়েছে চরম ভীতির পরিবেশ। জবাবদিহিহীন এমন অবস্থা কোন নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে ৮ আগস্ট বক্তব্য দেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। জনাব সাত্তার বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক। সেমিনারটিতে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রীতিমতো বোমা ফাটান জনাব সাত্তার। তিনি দাবি করেন, সরকারের ৮ উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। সাবেক সচিব বলেন, গোয়েন্দা সংস্থার কাছে ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উপদেষ্টাদের দুর্নীতিতে প্রধান উপদেষ্টার পরোক্ষ সহায়তার ইঙ্গিত দেন সাবেক এই সচিব। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো কথা বলতে নিষেধ করেছেন তারেক রহমান, তাই তিনি তাকে নিয়ে কিছু বলতে চান না। তবে ৮ উপদেষ্টার দুর্নীতির বিষয়টি ডক্টর ইউনূস জানেন, কিন্তু কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টাদের দুর্নীতির কথা বলার সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন। শুধু দুর্নীতির অভিযোগ করেই থামেনি জনাব সাত্তার। বলেছেন কিভাবে দুর্নীতিটা হচ্ছে, বলেছেন ৮ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলিও হয় না। কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দর্শক, জনাব সাত্তার এখানে নিয়োগ ও বদলি বাণিজ্যকে ইঙ্গিত করেছেন। যদিও তিনি কোনো উপদেষ্টার নাম বলেননি, তারপরও গত কয়েক মাসের খবরগুলো পর্যালোচনা করলে তিনি কোন কোন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন তা বোঝা যায়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য এসেছে সংবাদ মাধ্যমে। এ বিষয়ে দুদকের তদন্তও চলছে। আব্দুস সাত্তার তার পরের কথার ইঙ্গিতটা অনেকটা খোলাসাও করেছেন। বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম কি চালাতে পারেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো কি ঠিক হচ্ছে? বর্তমান সরকার উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টার বাইরে উপদেষ্টা আছেন ২২ জন। আব্দুস সাত্তারের দাবি সত্যি হলে উপদেষ্টা পরিষদের প্রায় ৩৫% ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। অথচ সর্বোচ্চ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু এক বছরে খোদ উপদেষ্টারাই মেতে উঠেছেন দুর্নীতির মহোৎসবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি উল্টো বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুস সাত্তার। বলেন, এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নামজারিতে ৩০ লাখ টাকা চেয়েছেন। ঢাকার আশেপাশের একজন ইউনো একটি কারখানার লেআউট পাশ করতে ২০ লাখ টাকা চেয়েছেন। দর্শক, শুরু থেকে খোদ প্রধান উপদেষ্টাকে ঘিরিয়ে চলছে নানা ধরনের বিতর্ক। স্বার্থের বহুমুখী সংঘাতে জড়িয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের বিরুদ্ধে মামলা বাতিল, রায় প্রত্যাহার থেকে শুরু করে ব্যক্তিগত বিদেশ ভ্রমণকে রাষ্ট্রীয় সফর হিসেবে দেখানোর যেন প্রতিযোগিতায় নেমেছেন তিনি। গত বছরের ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন থেকে চলছে তার আইনি অব্যাহতি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার ৬ মাসের সাজা বাতিল করা হয় ৭ আগস্ট। সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার ৩ দিনের মাথায় ১১ আগস্ট অর্থ আত্মসাতের এক মামলায় খালাস পান তিনি। এছাড়া মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার করে হাইকোর্ট। তবে ক্ষমতার পালাবদলের পর সেই রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহারের নজিরবিহীন ঘটনা দেখা গেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের ৫টি ও মানহানির একটি মামলাও ২৪শে অক্টোবর হাইকোর্টে বাতিল হয়।
মামলা থেকে প্রধান উপদেষ্টার মুক্তির পাশাপাশি কাকতালীয়ভাবে গ্রামের নাম যুক্ত প্রতিষ্ঠানেও চলছে সুদিন। অন্তর্বর্তী সরকারের গত কয়েক মাসে নিবন্ধন, অনুমোদন, কর ছাড় সহ অনেক ধরনের সুবিধায় ভাসছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় থেকে জনশক্তি রপ্তানি কোনো সুযোগ হাতছাড়া হচ্ছে না গ্রামীণের। প্রধান উপদেষ্টা হিসেবে যেখানে সমৃদ্ধির চূড়ায় পৌঁছে যাচ্ছেন ডক্টর ইউনূস, তখন তার পরিষদেরাও নেই পিছিয়ে। উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধেই ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ উঠছে নিয়মিত। এক্ষেত্রে সামনের সারিতে আছেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যাওয়া আসিফ মাহমুদ। ছাত্র থেকে এক লাফে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা বনে যাওয়া 1 বছর আগেও জীর্ণ পোশাকে ছিলেন মিছিলের সারিতে, অথচ তিনি এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডেড ফ্যাশন আইকন। ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতির সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে মাত্র 4 মাসের মধ্যে হেলিকপ্টারে চড়ে তার কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রাতারাতি তিনি পরিচিতি পান হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে। ডিসেম্বর উত্তরবঙ্গে 200 টাকা দামের কম্বল বিতরণের নামে মাত্র 6 দিনে 28 বার হেলিকপ্টারে চড়ার রেকর্ড করেন আসিফ। গত 1 বছরে আসিফের কথা ও কাজের মধ্যে ফারাকের বহু ঘটনা আমরা দেখেছি। গত বছরের 17 নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। এর 5 মাস পরে খবর বের হয় তার বাবা বিল্লাল হোসেন কুমিল্লা এলজিডির ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আসিফ দাবি করেন তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন। ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ক্ষমাও চান তিনি। তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে বাবার লাইসেন্স বাতিল করলেও এলাকায় প্রতাপ কমেনি আসিফের পরিবারের। ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাতে চলছে বিক্ষোভ। গত জুনের শেষে মুরাদনগরে এ ধরনের একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয় উপদেষ্টা পদ পাওয়ার পর থেকে আসিফ মাহমুদের পরিবার ও ঘনিষ্ঠজনরা শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন। অন্যদিকে আসিফের পিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে প্রায় 400 কোটি টাকা আয়ের অভিযোগ রয়েছে। মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে। আসিফের বাবা শুধু দুর্নীতি বা দখলের সঙ্গে জড়িত নন, হত্যা, নির্যাতনের মতো গুরুতর অনেক অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এলাকার মানুষকে ভয়ভীতি ও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ এসেছে সংবাদ মাধ্যমে। এমনকি হত্যায় জড়িতদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। আবার ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ কোঠায় উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়া নূরজাহান বেগম রীতিমতো এক রহস্যময় চরিত্রে পরিণত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি কি কাজ করছেন সে বিষয়ে পরিষ্কার তথ্য নেই কারো কাছে। নূরজাহান বেগমের বিরুদ্ধে সম্প্রতি কড়া বক্তব্য দেন কিংস পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। তার অভিযোগ, অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হলেন এই স্বাস্থ্য উপদেষ্টা। তবে এরপর 2 সপ্তাহের বেশি সময় কেটে গেছে, তবে কোনো হেলদোল নেই নূরজাহান বেগমের। তার কাজ সম্পর্কে তেমন কোনো তথ্য না থাকলেও এরই মধ্যে আলোচনায় এসেছেন তার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে নিয়ে। অভিযোগ উঠেছে তারা তদবির বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয় গত এপ্রিলে। তবে উপদেষ্টা আছেন বহাল তবিয়তে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে দুদককে চাপ দিয়ে বিটিসিএল এর অপ্রয়োজনীয় সরঞ্জাম কেনার অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে শেষ পর্যন্ত বদলায়নি পরিস্থিতি। এর আগে ফয়েজ আহমেদের পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদের 150 কোটি টাকা বেহাতের গুরুতর অভিযোগ ওঠে। সে সময় আতিককে বকে দেওয়ার কথা বলে দায়ে সেরেছিলেন ফয়েজ আহমেদ। এভাবে 1 বছরে অনেক উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে ওঠা অনেক অভিযোগ হারিয়ে গেছে নতুন নতুন অভিযোগের ভিড়ে। উপদেষ্টাদের দাপটের কাছে হার মেনে পদ ছাড়ার ঘটনাও ঘটেছে। শিল্পকলার মহাপরিচালকের পদে থাকতে পারেনি সৈয়দ জামিল আহমেদ। এরপর থেকে শিল্পকলা একাডেমি অঘোষিতভাবে চলে গেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের জিম্মায়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এভাবেই প্রমাণ করে চলছে তারা পরোয়াহীন বলেই গত সেপ্টেম্বরে ঘোষণা দেওয়ার পরও এখনো সম্পদের হিসেব দেয়নি কোনো উপদেষ্টা। প্রশ্ন হলো, জবাবদিহিতাকে পায়ে মারিয়ে চলা অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি চলবে কতদিন?